করছে যে আমরা ভোট দিতে পারিনি সেটা কিন্তু বলে নাই। তবে তারা প্রায় 70-80টা আসনের ভোটের গণনা মানে গুনতে ঠিক করে নাই, গণগণার মধ্যে নম্বরই করছে। তাহলে দেখা যাচ্ছে যে ওখানে খেলার মাঠের নিয়ম ওখানেও সমস্যার মধ্যে পড়ছে, কিন্তু এখনো পর্যন্ত ভোট দেওয়ার নিয়মটা কিছুটা জারি আছে। বাংলাদেশে আপনি মাঠে খেলবেন কি, খেলার মাঠে সমস্ত নিয়ম শেষ করে দেওয়া, বিরোধী দল কিংবা অন্য সকল দলের হাত পা বেঁধে মাঠ থেকে বের করে দিয়ে স্টেডিয়ামের বাইরে ফেলে একেবারে জেলখানায় ঢুকায় দেওয়া। এবার আমাদের শেখ হাসিনা ওবায়দুল কাদের সাহেবকে নিয়ে খেলবেন, ফাঁকা মাঠ, রেফারিও তার, বল গোল লাইনে, কিন্তু তারপরেও গোলে ঢুকাইতে পারে না। রেফারি এসে ধাক্কা দিয়া তাদের বল সহ গোলের মধ্যে ঢুকাই দিচ্ছে, তাই নাই? এই 24 সালে একলা মাঠ, তারপরে দেখেন নিজের সিল মাইনা 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 ভোটের ইয়ে বাড়াইতে হচ্ছে, গোল দিতে পারে না তারা, কিন্তু তারা অন্য কাউকে ঢুকতেই দিবে না খেলায়। এই অবস্থা তারা তৈরি করছে। তাহলে আমাদের এখন দুইটা কাজ, একদিকে খেলার মাঠের নিয়ম ফিরায় আনা, আরেকদিকে জনগণের পক্ষে খেলোয়াড় তৈরি করা, তার মানে জনগণের পক্ষের দল তৈরি করা। তার মানে আমরা বলতেছি এই রাষ্ট্র ব্যবস্থা এটা ফ্যাসিস্ট, এটা কর্তৃত্ববাদী, মানে হচ্ছে এখানে সবকিছু একাই জমিদারি একদল বানায় ফেলেছে, আর কোনো নিয়ম কানুন নাই। তাইলে রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করে আমরা নিয়ম কানুন প্রতিষ্ঠা করতে চাই, যেটা হচ্ছে গণতান্ত্রিক নিয়ম কানুন। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে এইখানে গণতান্ত্রিক নিয়ম কানুন প্রতিষ্ঠা কারা করবে? জনগণের পক্ষে গণতান্ত্রিক নিয়ম কানুন কারা করবে যদি জনগণের পক্ষের খেলোয়াড় না থাকে, দল না থাকে? করতে পারবে? তাহলে আমাদের খেলার দলটাও তৈরি করতে, মানে আমাদের পার্টি তৈরি করতে হবে, গণতন্ত্র মঞ্চকে শক্তিশালী করতে হবে। আমাদের দেশে নেতৃবৃন্দ বলছেন এইবারে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি, যে আমরা গণতন্ত্র মঞ্চের 14 দফা কর্মসূচি তৈরি করতে হবে। কি 14 দফা কর্মসূচি? 7 দফা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে হবে। কি কি সংস্কার করতে হবে? সংবিধানের, আইন কানুনের, প্রতিষ্ঠানগুলোর। আর 7 দফা দেশের আর্থসামাজিক মানে অর্থনীতি, সমাজ, এইসব ক্ষেত্রে, শিক্ষা, স্বাস্থ্য, এইসব ক্ষেত্রে কি কি পরিবর্তন আনতে হবে, কিভাবে মানুষের চাকরি হবে, কিভাবে এখানে দেশের শিল্প কলকারখানা হবে, কিভাবে কৃষির উন্নতি হবে, কিভাবে যারা মেহনতি মানুষ, যারা উৎপাদন করে তাদের হাতে টাকা আসবে, তারা তাদের যথার্থ উৎপাদনের খরচটা পাবে, ফসলের দাম বলেন আর শ্রমের মজুরি পাবে। এই নিয়ে আমরা 7-7-14 দফা কর্মসূচি নিয়েছি। এই 14 দফা কর্মসূচি রাষ্ট্র ব্যবস্থাটাকে বদলানো, খেলার নিয়ম, খেলোয়াড় তৈরি, দুইটার জন্য। এইবারের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে এই 14 দফা খালি আর গণতন্ত্র মঞ্চের কর্মসূচি না, এটা একটা জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে। যারা যুগপৎ আন্দোলন করেছে, বিএনপি সহ সবাই এই কর্মসূচি 31 দফার মধ্যে আছে, এবং 31 দফা তৈরি করে আমরা ওই নিয়মটা ফেরানোর কর্মসূচি। তাহলে আজকে বাংলাদেশে গণতন্ত্র আনা মানে খেলার নিয়ম ফিরে আনার কর্মসূচি লক্ষ্য হিসেবে ঠিক হয়ে গেছে, জনগণের কাছে সেটা আমাদের নিয়ে যেতে হবে। তবে এইটা লক্ষ্য হিসেবে ঠিক হয়ে গেলেই বিজয় অর্জন হবে না। ওই যে জনগণের কাছে নিয়ে যাওয়া আর জনগণের খেলোয়াড় তৈরি করা মানে দলটা তৈরি করতে যদি আমরা না পারি, তাহলে এই বিজয় আমরা অর্জন করতে পারবো না। আপনারা অনেকেই প্রশ্ন করছেন আমরা কেন ব্যর্থ হইলাম আন্দোলন ব্যর্থ হয় নাই। হ্যাঁ, 28 অক্টোবর কিংবা 7 জানুয়ারির মধ্যে আন্দোলনের বিজয় আমরা অর্জন এখনো করতে পারি নাই, লক্ষ্যটা এখনো অর্জন করতে পারি নাই। এবং এইটা না পারার যদি কারণ খোঁজেন যে কেন এখনো পারলাম না, সেইটার বড় কারণ হচ্ছে গণতন্ত্র মঞ্চ জনগণের পক্ষের খেলোয়াড় এখনো শক্তিশালী হয়ে উঠতে পারে। আমরা যেদিন শক্তিশালী হয়ে উঠতে পারবো, মাঠে থাকতে পারবো, দখল রাখতে পারবো, সেই দিন আমাদের বিজয় ঠেকানোর ক্ষমতাই আওয়ামী লীগের নাই, শেখ হাসিনার নাই, পায়ের তলায় তাদের মাটি নাই। দুর্নীতি, অন্যায়, অত্যাচার, খুন, গুম, সমস্ত অপরাধে তারা অপরাধী। এই কারণে সার্বক্ষণিক ভয় পায় কখন কোন ফুটা দিয়া বাইরে যাবে। এই জন্য আমাদেরও পিটায়, কিন্তু আমাদের পিটায় তারা থামাতে পারবে না।
গণতন্ত্র মঞ্চকে পিটিয়ে তারা থামাতে পারবে না, কোমর ভেঙে দিলেও তারা থামাতে পারবে না। আমরা লড়াই করতে থাকবো। আজকে আমরা কেন আসছি আপনার কাছে? এই বিভাগীয় প্রতিনিধি সভার লক্ষ্য হচ্ছে এই দুটা কথা বলানো, খেলার নিয়ম বদলাও আর জনগণের পক্ষের খেলোয়াড় তৈরি, এবং এইটা নিয়ে আপনাদের মাঠে নামতে হবে। আজকে রংপুরে বিভাগীয় সমাবেশ হচ্ছে, আগামীকাল রাজশাহী বিভাগীয় সমাবেশ, এরপরে আমরা আগামী 19 তারিখে চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভা, তারপরে 24 তারিখে আমরা বরিশাল বিভাগীয় করছি, 25 তারিখ খুলনা বিভাগীয় করছি, এরপরে আমাদের ময়মনসিংহ, সিলেট এবং ময়মনসিংহ এবং সিলেটেরও আমরা 8টা বিভাগে প্রতিনিধি সভা করছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে ওই বিভাগীয় শহর মানে চট্টগ্রাম, যেমন রংপুরে গণতন্ত্র মঞ্চের দলগুলোর মধ্যে যেমন কমিটি আছে আরেকটু সংস্কৃতি তৈরি করা, তেমনি গাইবান্ধায়, দিনাজপুরে, পঞ্চগড়ে, ঠাকুরগাঁয়ে কিংবা কুড়িগ্রামে কিংবা লালমনিরহাটে এইসব জেলাগুলোতেও যাতে গণতন্ত্র মঞ্চের কমিটি গড়ে ওঠে, মানে দলগুলোর লোক গড়ে ওঠে এবং তারা মঞ্চের কর্মসূচি। আপনার শক্তি অর্জন করা মানে কি? রংপুর শহরে দুর্নীতি, লুটপাট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংক লোপাট, তার বিরুদ্ধে আন্দোলন করবে কে? গণতন্ত্র মঞ্চ। জেলখানায় নেবে? কয়দিন রাখবে জেলে আপনাকে? একদিন, 1 মাস, 2 মাস, 1 বছর রাখুক তারা জেলে। জেলের পরোয়া করা যাবে না। মানুষের মধ্যে আশা এবং ভরসার জায়গা তৈরি করেন। প্রত্যেকটা জেলা শহরে আমরা ছোট এখনো কিন্তু আন্দোলন গড়ে তোলেন, দেখবেন আপনার পেছনে নতুন ছাত্ররা আর নতুন মানুষ যুক্ত হচ্ছে, কারণ মানুষের পেটে আর কঠিন অবস্থা। সমস্ত অর্থনৈতিক সূচক, অর্থনীতিবিদরা বলছে এই বছরে, আগামী বছরে অর্থনীতি আরো খারাপ হবে। তার মানে এরা লুটপাট করতেই থাকবে আর আমাদের অবস্থা খারাপ হতেই থাকবে। মানুষ সংগ্রাম চায়, আপনি সেই সাহস নিয়ে নেতৃত্বটা দিবেন কিনা আপনার উপর সেটা নির্ভর করছে। সাহস নিয়ে এগিয়ে যান, অনেকেই তারপরে যোগ দিবে এবং গণতন্ত্র মঞ্চ শক্তিশালী হয়ে উঠবে। আর গণতন্ত্র মঞ্চ যত শক্তিশালী হবে ততই আন্দোলনের নতুন জোয়ার আসবে আর ততই নতুন করে বৃহত্তর আন্দোলন গড়ে উঠবে এবং সেই আন্দোলন সফল হবে। আন্দোলনের নেতৃত্ব রাখতে সংগঠন লাগে, নেতৃত্বের গলা যত বড়ই হোক সেটা দিয়ে কিন্তু খালি আন্দোলনের নেতৃত্ব রাখা যায় না। কার পিছনের লোক কত, কে কতটা সাহসের সাথে রাজপথ দখল করে রেখেছে তার উপরে কিন্তু বিষয়টা নির্ভর করে। কাজেই আজকে রংপুর শহরে কতজন আছেন, কতজন নামতে পারবেন? কালকে কর্মসূচি দিলে সেটা নিয়ে নামেন, সাহস নিয়ে নামেন, দেখবেন 10 দিন পরে, 1 মাস পরে আপনার লোক পাচ্ছে, লোকে যোগাযোগ রাখছে। কারণ গণতন্ত্র মঞ্চ রংপুরে লড়াই করার সিদ্ধান্ত, গাইবান্ধায় লড়াই করার সিদ্ধান্ত, 2 সংগঠন আমাদের আজকে 6টি দল, প্রত্যেকটি দলকে আমাদের দল গড়ে তুলতে হবে। দল ছাড়া আমরা একসাথে হয়ে আমাদের শক্তি অর্জন করতে পারবো। যে জানতে পারেন প্রত্যেকটা কর্মী নিজের দল বাড়ান, দলকে শক্তিশালী করেন, যাতে করে মঞ্চ শক্তিশালী হয় এবং আমরা একসাথে লড়াই করতে পারি, মানুষের সামনে আশা ভরসার জায়গা রাখতে পারি। এবং সেটা হলেই এইবারের বাংলাদেশের ডিরেকশনটা কি? লড়াইয়ের ডিরেকশন হচ্ছে রাষ্ট্র ব্যবস্থাটাকে বদলানো। ওই শাসক খালি বদলানো না, আমরা বলেছি সরকার ও শাসন ব্যবস্থা। এইবারের ডিরেকশন ঠিক হয়ে গেছে, সরকার এবং শাসন ব্যবস্থা না বদল করলে সরকার বদলাবে না। এইবার শাসন ব্যবস্থা না বদল করলে বাংলাদেশে আর কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। এই বিদ্যমান রাজনৈতিক বন্দোবস্ত রেখা, এই জমিদারি বন্দোবস্ত রেখে বাংলাদেশে আর কোনো ভোট হবে না। ফলে বাংলাদেশে যদি আমরা ভোট চাই, খেলার মাঠে নিয়ম চাই, বর্তমান বন্দোবস্ত বদলিয়ে নতুন গণতান্ত্রিক জনগণের বন্দোবস্ত তৈরি করতে হবে। আর সেইটা করার জন্য গণতন্ত্র মঞ্চের শক্তিশালী হওয়ার কোনো বিকল্প নাই। শক্তিশালী করেন নিজের দলকে, রাজপথে আন্দোলনে থাকেন, দ্রুততম সময়ের মধ্যে সমস্ত সমীকরণ বদলে যাবে। কোন বিদেশি শক্তি আর এই সরকারকে রক্ষা করতে পারবে না। ওরা বিদেশিদের পায়ে ধরে আর রাষ্ট্র শক্তি পকেটে ঢুকিয়ে ক্ষমতা টিকিয়ে রেখেছে, এইটা বেশি দিন চলবে না। রাজপথের দখল নেন, সবাইকে সালাম। ধন্যবাদ জননেতা জনায়েত সাইকে।